বাংলাদেশের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটা সময়ে শিক্ষক নিয়োগ হতো কমিটির মাধ্যমে, স্থানীয় যে কমিটি থাকতো, পরিচালনা কমিটি, তাদের মাধ্যমে। পরবর্তীতে সেই পরিচালনা কমিটির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা, দুর্নীতি, বিভিন্ন ধরনের অভিযোগ ওঠার কারণে সরকার একটি এই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছ প্রক্রিয়ায় শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য সরকার একটি সংগঠন গড়ে তোলে, একটি প্রতিষ্ঠান গড়ে তোলে, যেটার নাম হচ্ছে এনটিআরসিএ। তো সেই এনটিআরসি এর মাধ্যমে যখন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয় 2016 সাল থেকে, সর্বপ্রথম যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটি শুরু হয়, তো 2005 সালেই এনটিআরসি প্রতিষ্ঠা করার পরে 5 সাল থেকে 2016 সাল পর্যন্ত যদি আমরা বলি, তো 5 সাল থেকে সাধারণত এনটিআরসি শুধু সার্টিফিকেট প্রদান করত। তারা সরাসরি কোনো নিয়োগ করতো না, অথবা নিয়োগ দেওয়ার জন্য কোনো সুপারিশও প্রদান করতো না। তো সেখানে যেটা দেখা গিয়েছে, তাদের শুধু এই সার্টিফিকেট শো করা বা সার্টিফিকেট সাপ্লাই দেওয়াটা একটা সময় গিয়ে খুবই দুর্নীতির আখড়া হিসেবে তৈরি হয়ে যায়। এবং সেখানে যেটা দেখা যায় বিভিন্ন সময়ে মিডিয়াতে আমরা যেটা দেখতে পেরেছি, এবং বিগত বছরগুলোতে যেটা হয়েছে যে এনটিএসসি এর জাল সার্টিফিকেট দ্বারা প্রচুর সংখ্যক শিক্ষক ধরা পড়ছে। তো সেক্ষেত্রে যেটা বোঝা যায় বা বোঝা গিয়েছে সেটা হলো যে অবশ্যই এখানে এই সার্টিফিকেট প্রদান প্রক্রিয়ায় দুর্নীতি ছিল। তো যখন এই সার্টিফিকেট প্রদান প্রক্রিয়ায় দুর্নীতি ছিল, সেই দুর্নীতি বন্ধ করার জন্য আবার 2016 সাল থেকে এনটিএসসিএ তারা শিক্ষক নিয়োগের জন্য রিকমেন্ডেশন দিতে শুরু করে, মেরিট লিস্ট প্রদান করে। মেরিট লিস্টের মাধ্যমে, মার্কসের স্কোরের মাধ্যমে, তখনও সরাসরি সেরকম মেরিট লিস্ট ছিল না। 2016 সালে যে নিয়োগটা শুরু হয়েছিল তখনও সেরকম মেরিট লিস্ট প্রদান করা হয়নি, শুধু নম্বরের ভিত্তিতে দেখা গিয়েছে যে সকলে আবেদন করবে, সেখান থেকে নম্বরের ভিত্তিতে যে এগিয়ে থাকবে সে শিক্ষা প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাবে। এই প্রক্রিয়ায় নিয়োগ শুরু হয়েছিল। তো এখন যেটা জানতে পেরেছি, বিগত দিনে যে এনটিআরসি যে অনেক ধরনের আসলে প্রতিষ্ঠান যখন নতুন গড়ে ওঠে সেখানে বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো 2016 সাল থেকে যখন রিকমেন্ডেশন দেওয়ার লেটার দেওয়া শুরু করে, সেই রিকমেন্ডেশন লেটার দিতে গিয়ে বিভিন্ন সময় মামলা হয়েছে, রিট হয়েছে। কারণ বিগত দিনে যাদের সার্টিফিকেট ছিল তারা অনেকেই এই যে যখন মেরিট লিস্ট করা হয় সেখানে পিছিয়ে পড়ে। একটা সময় যেমন আমি 2014 সালে একবার কলেজ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়েছিলাম। তো আমি তখন মাস্টার্স পরীক্ষা দিই। মাস্টার্স পরীক্ষা হয়নি তখন, মাস্টার্স আমি সম্ভবত ভর্তি হওয়ার কিছুদিন পরেই। তো সেখানে এনটিএসসি যখন সেই সময়টাতে সাধারণত প্রিলি এবং রিটেন একদিনেই নেওয়া হতো একসাথে, ভাইভা পরীক্ষা তখন নেওয়া হতো না। তো আমি যখন পরীক্ষা দিয়েছিলাম সেখানে ম্যাকবেথ, তারপরে শেক্সপিয়ারের বিভিন্ন ধরনের ওখানে কোশ্চেন এসেছিল শেক্সপিয়ারের মধ্যে থেকে, শেক্সপিয়ারের বিভিন্ন রাইটিংস থেকে। মাস্টার্সের থেকে অনেক প্রশ্ন এসেছিল তখন, যেটা দেখেছি পরবর্তীতে যে তারপরেও সেই সময় কিন্তু আমার এই যে আইডিয়াটা সেরকম ছিল না, এবং তখনকার সময় মেরিট লিস্ট করা এই কিছুই ছিল না। 14 সালেও তখনও শুধু যে এনটিএসসি একটা সার্টিফিকেট হলেই, এনটিএসসি সার্টিফিকেট থাকবে কিন্তু নিয়োগ দিবেন স্থানীয় কমিটি, এই প্রক্রিয়াটি ছিল। যার কারণে সেরকম কেউই তখন তত বেশি গুরুত্ব দিয়ে পরীক্ষা দেয়নি, কারণ শুধু একটা সার্টিফিকেট হলেই হবে, পাস মার্কস তুলতে পারলেই যথেষ্ট। তা আমি সেই ধরনের পরীক্ষাই দিয়েছিলাম। তো পরবর্তীতে যেটা হয়েছে, যারা ওই সময় পরীক্ষা দিয়েছিল, যাদের সার্টিফিকেট রয়েছে, তারা স্কোর কম থাকে। তো স্কোর কম থাকার কারণে তারা কিন্তু অনেক জায়গায় অনেকেই সুযোগ পাননি। সুযোগ না পাওয়ার কারণে তারা পরবর্তীতে মামলা করে যে আমার যদি সার্টিফিকেট আছে তাহলে আমাকে কেন চাকরি দিবেন না। তো এই যে রিট মামলা, এই সকল ঝামেলায় পড়তে পড়তে এনটিএসসি কিন্তু তাদের স্বাভাবিক যে কার্যক্রম সেটা কিন্তু তারা পরিচালনা করতে পারছিল না। বিভিন্ন জায়গায় তারা ব্যাঘাত ঘটছিল তাদের কার্যক্রমে। তো রিসেন্টলি যেটা হয়েছে, একটা সংবাদ আসছে গত সপ্তাহেই, সেটা হচ্ছে এনটিআরসি তাদের সেই যে আগের আইন সেটা পরিবর্তন করে এখন তারা নতুন কিছু পদ্ধতি চালু করতে চাচ্ছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়। এবং এনটিআরসি এর যে নিয়োগ প্রক্রিয়াটা সেটা সম্পূর্ণ তারা পিএসসির যে নিয়োগ প্রক্রিয়া সেই ধরনের কিছু পদ্ধতি, সেই ধরনের আদলে বা এই পিএসসির অনুকরণ করে ওই ধরনের নিয়োগ প্রক্রিয়া তারা চালু করতে চায়। তো আমি সংবাদে দেখেছি একটা টিভি চ্যানেলের, তো সেই সংবাদটি নিয়ে আজকে একটু আলোচনা করতে চাই। আপনারা একটু সেই সংবাদটির কিছু অংশ আপনাদেরকে দেখাই, আপনারা একটু সেই সংবাদটা দেখে নিন। তাহলেই আরও ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে সংবাদে কী আসছে
এবং নতুন কি পরিবর্তনগুলো আসছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে। প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ গঠন করে সরকার। তাদের অধীনে গত ২০ বছরে ১৮টি নিবন্ধন পরীক্ষায় অংশ নিয়েছেন ২ কোটির বেশি চাকরি প্রত্যাশী, কিন্তু নিয়োগ পেয়েছেন মাত্র ১.১ লাখের মতো। নিবন্ধনে উত্তীর্ণ হয়েও চাকরি পাননি অনেকেই। বছরের পর বছর ধরে চলছে আন্দোলন, মামলা, মোকদ্দমা। তাই এ পদ্ধতি বাতিল করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। তো এখানে যেটা সংবাদে আমরা জানতে পারলাম সেটা হচ্ছে বিগত বছরগুলোতে এই এনটিএসসি এর মাধ্যমে লক্ষ লক্ষ শিক্ষার্থী চাকরির পরীক্ষায় অবতীর্ণ হয়েছে, কিন্তু চাকরি সকলে পায়নি। এর কারণটা ছিল যেটা আমি একটু আগেই বলেছি, যারা একটা সময়ে শুধু সার্টিফিকেট হলেই হবে, নিয়োগ দিবেন স্থানীয় কমিটি, সেই চিন্তা ভাবনায় অনেকেই রয়েছে গুরুত্ব সহকারে পড়াশোনা না করে নর্মাল কোনোভাবেই একটা পরীক্ষা দিয়ে আসছেন। তারপরে কিন্তু তারা মেরিট লিস্ট যখন হয়েছে তখন তারা ওখান থেকে হোঁচট খেয়েছে, বাধা পড়েছে। তাছাড়া বয়স নির্ধারিত আগে ছিল না, এখন এনটিএসসি নির্ধারিত বয়স করে দিয়েছে যে ৩৫ বছর। এরপরে আর একটা যে নিয়ম করেছে সেটা একটু উদ্ভটই মনে হয়েছে, যে এনটিএসসি সার্টিফিকেটের বয়স বা এনটিএসসি সার্টিফিকেটের মেয়াদ, এনটিএসসি সার্টিফিকেটের মেয়াদ থাকাটা এটা আসলে খুবই একটা যেটাকে বলি আমার কাছে মনে হয়েছে একটা নেগেটিভ একটা নিয়ম। কারণ হচ্ছে একজন মানুষ তার জীবনের যৌবনের গুরুত্বপূর্ণ সময়টা ব্যয় করে একটা সার্টিফিকেট অর্জন করে, সেই সার্টিফিকেটের আসলে বয়স দেয়, এটা মোবাইলের এমবি ইন্টারনেট প্যাকেজের মতো যে মেয়াদ থাকবে, এই মেয়াদের পরে আপনার ইন্টারনেটের মেয়াদ শেষ, আপনার এমবি সব শেষ। দ্যাট মিনস আপনার সার্টিফিকেট আছে কিন্তু আপনি সেটা কোনো কাজে লাগাতে পারবেন না। তাহলে এত বছরটা ব্যয় করে আমার সার্টিফিকেটটা শেষ হয়ে যাবে, এ ধরনের আসলে টাইম লিমিটেশনটা থাকা কখনোই উচিত নয়। কারণ আমার সার্টিফিকেটটা এটা হচ্ছে আমি জীবনের স্বর্ণালী সময়টা ব্যয় করে আমি অর্জন করেছি, সুতরাং আমার এই সার্টিফিকেট সারা জীবন কাজে আসবে, এটাই আসলে হওয়া উচিত। কিন্তু এটা এই বাংলাদেশে যে নিয়মটা করা হয়েছে এটা আসলে একটা নেগেটিভ নিয়ম, এটা আসলে হওয়া উচিত নয়। সুতরাং এনটিএসসি এরকম একটা নিয়ম করতে চেয়েছিল বা করেছে যে এনটিএসসি সার্টিফিকেটের মেয়াদ থাকবে ২ বছর বা ৩ বছর, কখনো এটা আসলে কাম্য নয়, এটা আসলে মেনে নেওয়ার মতো নয়। হ্যাঁ, সার্টিফিকেট যদি আপনি দেন তাহলে সেই সার্টিফিকেটটা আজীবন মেয়াদ থাকবে, অথবা আপনার সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন নেই। তো এখন যেটা সংবাদ আসছে সেটা হচ্ছে আমরা এনটিআরসি এর যিনি চেয়ারম্যান নতুন, তার মুখ থেকে এই কী কী নিয়ম আসছে, কী কী নিয়মের পরিবর্তন আসছে সেগুলো আমরা একটু শুনবো। একটু সেই এনটিআরসির চেয়ারম্যান যিনি রয়েছেন, চেয়ারম্যান মহোদয়ের মুখ থেকে আমরা একটু তার সেই মূল কথাগুলো একটু শুনে নিই। আগামীতে বিজ্ঞপ্তি প্রকাশের পর পরীক্ষার মাধ্যমে নিয়োগের সুপারিশ করা হবে। এজন্য পাবলিক সার্ভিস কমিশনের মতো একটি কমিশন গঠন করা হবে। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন যেভাবে পরীক্ষা নেন, পরীক্ষা নেওয়ার সুপারিশ করেন, আমাদের সুপারিশের বাইরে আমাদের সুপারিশটা নিয়োগ হিসেবে হয়। তো আমাদের জন্য আইন হলে যে জিনিসটা হবে, আমাদের আর সার্টিফিকেট ইস্যুর বিষয় থাকবে না, তখন বয়স এবং ৩৫ বছর বা ৩ বছর এই বিষয়গুলো ওইখানে ম্যাটার করবে না। আমরা একটা ড্রাফট আইন প্রণয়ন করেছি এবং ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে এটি মাননীয় মন্ত্রী স্বাক্ষর হয়ে পরবর্তীতে ক্যাবিনেটে উঠবে এটা। তো এই আইনটা হলে যে অ্যানোমালিগুলো ছিল, আমি বিশ্বাস করি যে এই সমস্যাগুলো যেগুলো সৃষ্টি হয়েছে সেই জিনিসগুলো থাকবে বলে আমি মনে করি। তো তার কথায় যেটা মোটামুটি স্পষ্ট হয় সেটা হচ্ছে বাংলাদেশের পিএসসি যেরকম বিসিএস সহ অন্যান্য পরীক্ষায় নিয়োগ সংক্রান্ত বিষয়ে তারা পরীক্ষা নিয়ে থাকে এবং পরীক্ষা নিয়ে সরাসরি নিয়োগের জন্য সুপারিশ করে থাকে যে পররাষ্ট্র ক্যাডারে এতজন, পুলিশ ক্যাডারে এতজন, অ্যাডমিন ক্যাডারে এতজন, ট্যাক্স ইনকাম ট্যাক্স সেক্টরে। তো এইভাবে করে এই আমাদের বর্তমান যিনি এনটিএসসি চেয়ারম্যান তিনি যেটা বললেন যে এখন আর সার্টিফিকেট ইস্যু করার কোনো ঝামেলা থাকবে না, তারা এখন সরাসরি নিয়োগের জন্য সুপারিশ করবেন। দ্যাট মিনস সরাসরি তারা নিয়োগ দিয়ে দেবেন, এরকম একটা বিষয় এখানে তার কথায় ফুটে ওঠে। সাপোজ তারা যেটা করবেন যে প্রতিষ্ঠানের কাছ থেকে চাহিদা নেবেন যে কতগুলো ভ্যাকেন্ট পোস্ট রয়েছে, সেই ভ্যাকেন্ট পোস্ট অনুযায়ী সার্কুলার দিয়ে তারা পরীক্ষার্থীর মধ্য থেকে যত পরীক্ষার্থী থাকুক তাদের মধ্য থেকে যোগ্যতম যারা রয়েছে তাদেরকে বাছাই করবেন, বাছাই করে সরাসরি তারা নিয়োগ দিবেন যে আপনি এই প্রতিষ্ঠানের ম্যাথ টিচার হিসেবে সিলেক্টেড হয়েছেন, আপনি এই কলেজের ইংলিশ লেকচারার হিসেবে আপনি সিলেক্টেড হয়েছেন, ওখানে আপনি গিয়ে জয়েন করুন, এত তারিখের মধ্যে আপনি জয়েন করবেন, আপনাকে জয়েন করে নেবেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা। জাস্ট এতটুকুই। এখন
এখানে একটি তারা যেটা বলেছেন এনটিআরসির চেয়ারম্যান, তার কথা যেটা শুনলাম যে একটি আইন তারা ড্রাফট করেছেন এবং সেটা শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রী মহোদয় স্বাক্ষর করেছেন এবং এখন সেটা ক্যাবিনেটে উঠবেন। দ্যাট মিন মন্ত্রী পরিষদে যখন যাবেন, সেই মন্ত্রী পরিষদ থেকে যখন সেটা ওখান থেকে অ্যাকনলেজড হয়ে আসবে, সাইন্ড হয়ে আসবে, তখনই এটি প্রজ্ঞাপন হিসেবে জারি হয়ে যাবে। দ্যাট মিনস এই যে পঞ্চম গণবিজ্ঞপ্তি রয়েছে, পঞ্চম গণবিজ্ঞপ্তি থেকে হয়তো বা এটা শুরু হয়ে যাবে বা শুরু হয়ে যেতে পারে, অথবা পরবর্তী তবে আমার যেটা মনে হয়েছে তার কথা যেটা বোঝা যাচ্ছে, যেহেতু শিক্ষামন্ত্রী স্বাক্ষর করেছেন, সুতরাং মন্ত্রী পরিষদে এটা যাওয়ার জন্য কোনো বিষয় নয়, খুব অল্প সময়ের মধ্যেই সেটা হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই পঞ্চম গণবিজ্ঞপ্তি যেটা বর্তমানে চলছে, এই বিজ্ঞপ্তি থেকেই হয়তোবা সরাসরি নিয়োগ দেওয়ার প্রক্রিয়া, যেটা বিসিএস পরীক্ষার মতো, সেটাই হয়তোবা চালু হয়ে যাবে। তো আশা করছি বিগত দিনে যে প্রক্রিয়াগুলো হয়েছে তার চেয়ে এটা ভালো হবে এবং ভালো হোক, সেটাই আশা করি। তবে 2016 সালে যখন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল, আই হ্যাভ বেটার এক্সপিরিয়েন্স অ্যাবাউট দ্যাট। 2016 সালে অক্টোবরে প্রথম যখন নিয়োগ দেওয়া হলো, নিয়োগ দেওয়ার পর এনটিআরসি কর্তৃপক্ষ কিন্তু 6 থেকে 7 মাসের মধ্যে কোনো ধরনের খোঁজই নেয়নি। যাদেরকে নিয়োগ দিয়েছে এদেরকে আসলে বেতন কে দিবে, কীভাবে দিবে, কোন প্রক্রিয়া দিবে, কী কী ডকুমেন্টস নিয়ে তারপরে বেতন দিবে, এই ধরনের তারা কোনো খোঁজখবরই নেয়নি যে কীভাবে কী করতে হবে। আমি সেই প্রথম নিয়োগের একজন ক্যান্ডিডেট ছিলাম। তো 7 মাস শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আমরা একেবারে বিনা পারিশ্রমিকে খেটেছি, কষ্ট করেছি। প্রতিষ্ঠান থেকেও কোনো কিছু দেওয়া হয়নি, এমনকি যে বেতনের এরিয়ার দেওয়ার কথা সেটাও কিন্তু এনটিআরসি এর গাফিলতির কারণেই সেটা দেওয়া হয়নি। সুতরাং 7 মাস এই যে বেকার ছেলেমেয়েরা তারা প্রথম পেশায় নিযুক্ত হয়ে এই যে একেবারে হতাশ হয়ে গেল এবং জীবনের প্রথম চাকরি অনেকের, সেই প্রথম চাকরিতেই যে একটা তিক্ত অভিজ্ঞতা হয়ে গেল যে বাংলাদেশে এমন চাকরি রয়েছে যেখানে নিয়োগপ্রাপ্ত হওয়ার পরেও 6, 7 মাস, 8 মাস বিনা বেতনে শ্রম দিতে হয়, বিনা বেতনে কাজ করতে হয় এই চরম দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে। তো সেই প্রক্রিয়া থেকে আসলে বেরিয়ে আসুক। যদি যেদিন থেকে নিয়োগ হবে সেদিন থেকেই বেতন দেওয়ার কথা, কিন্তু 6, 7 মাস মানুষকে বিনা পারিশ্রমিকে খাটানো, এটা আসলে এত বেশি অমানবিক ছিল, এত বেশি অমানবিক, এত বেশি ন্যাক্কারজনক ছিল, আসলে এটা ভাষায় প্রকাশ করা যায় না। সেই প্রক্রিয়াগুলো আসলে আস্তে আস্তে আপডেটেড হচ্ছে, ডেভেলপ হচ্ছে। এখন যেদিন থেকে নিয়োগ সেদিন থেকেই বেতন দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে যদি বিসিএস এর মতো এরকম নিয়োগ প্রক্রিয়া চালু হয়ে যায়, তাহলে অবশ্যই একেবারে আর কোনো বিনা পারিশ্রমিকে খাটতে হবে না, যেটা প্রথম নিয়োগে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে তাদের ক্ষেত্রে যেটা ঘটেছিল। সুতরাং আশা করছি আরও বেশি সংশোধন হয়ে আসুক, আরও বেশি আপডেটেড নিয়ম আসুক এবং যেন যারা এই পেশায় আসবে তারা যেন ভালোভাবে এই পেশায় দিন কাটাতে পারে, এই পেশায় যেন তারা লেগে থাকতে পারে, ভবিষ্যৎ যাতে তাদের উজ্জ্বল হয়। তো এখন এখানে এই সংবাদে আরও একটা বিষয় চলে আসছে, সেটা হচ্ছে একজন শিক্ষাবিদ তিনি যেটা বলেছেন, শিক্ষকদের আসলে যত এনটিআরসি করা হোক না কেন, বিসিএস দেওয়া হোক, যত কিছুই করা হোক না কেন, সর্বপ্রধান সর্বমূলে যে বিষয়টি সেটা হলো শিক্ষকদের সুযোগ সুবিধা। একজন শিক্ষাবিদ তিনি বলেছেন যে শিক্ষকদের সুযোগ সুবিধা যদি বৃদ্ধি করা না যায় তাহলে এই যত কিছুই করা হোক কোনোটাই কাজে আসবে না। তো তার কথাগুলো আমার খুব ভালো লেগেছে, আপনাদের সাথে কথাগুলো একটু শেয়ার করি, সেই কথাগুলো একটু শোনা যাক। শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সহজ করার পাশাপাশি এই পেশায় সুযোগ সুবিধা ও মর্যাদা বাড়ানোর পরামর্শ গবেষকদের। শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়াটি দ্রুত, স্বচ্ছ, তারপরে আপনার মেধাভিত্তিক এবং দলমত নির্বিশেষে যোগ্যতম প্রার্থীকে যদি বিদ্যালয়গুলোতে নিয়োগের নিশ্চয়তা না দেওয়া যায়, তাহলে কিন্তু যে প্রক্রিয়াই হোক, সেটা বিসিএস হোক, সেটা এনটিআরসি এর চলমান প্রক্রিয়াই হোক, তাহলেও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত পরিবর্তন আনাটা কিন্তু দুরূহ। মেধাবী শিক্ষার্থীদেরকে যদি শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে চাই, অবশ্যই শিক্ষকতা পেশার যে বর্তমান যে সীমাবদ্ধতাগুলো, যে বাস্তবতাগুলো, সেগুলোকে সমাধান করতে হবে। নতুন কারিকুলামের ভালো ফল পেতে শিক্ষকদের প্রশিক্ষণ বাড়ানোরও পরামর্শ দিচ্ছেন গবেষকরা। তিনি অত্যন্ত চমৎকার কথা বলেছেন। তার কথার প্রধান যেটা ছিল সেটা হচ্ছে, যদি শিক্ষকতা পেশায় মেধাবীদেরকে আকৃষ্ট করতে হয়, মেধাবীদেরকে যদি এই পেশায় আনতে হয়, তাহলে অবশ্যই বর্তমানে এই পেশায় যে বিদ্যমান সমস্যাগুলো রয়েছে সেগুলো অবশ্যই দূর করতে হবে। এই পেশার বর্তমান
নাম্বার ওয়ান সমস্যাটা হচ্ছে যেটা নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিভিন্ন ধরনের ঝামেলা। দ্বিতীয়ত, এটা আসলে আমি দ্বিতীয় বলবো না, এটা হলো প্রথম সমস্যা। কারণ মানুষের বর্তমানে একজন মানুষের চলতে হলে প্রথম যেটা দরকার, মানুষের রক্তের পরে দ্বিতীয় যেটা প্রয়োজন সেটা হচ্ছে টাকা। তো এই সেক্টরের শিক্ষকদেরকে প্রথম যারা মাধ্যমিক সেক্টরের শিক্ষক হিসেবে আসে বিএড ছাড়া, তাদের 12,500 টাকা বেতন দেওয়া হয়। 12,500 টাকা বেতন নিয়ে একজন যুবক বা যুবতী তিনি এই আধুনিক সমাজে তার তো বাসা ভাড়া দেওয়াটা দিয়ে থাকাটাই কষ্টকর। সেখানে সে ভালো পোশাক কিনবে কি দিয়ে, তার পরিবার চালাবে কি দিয়ে, বাবা মা যদি অসুস্থ থাকে, বৃদ্ধ থাকে, তাদেরকে কিভাবে দেখাশোনা করবে। সেই বেতনটা আসলে এই পৃথিবীতে আমার মনে হয় এমন কোনো দেশ নেই, এমন কোনো দরিদ্র দেশ নেই। আফ্রিকার দেশগুলোতেও মনে হয় না শিক্ষকদেরকে এত কম বেতন দেওয়া হয় যেটা বাংলাদেশে দেওয়া হয়। এই বেতনের যে বৈষম্য বা বেতনের যে দুরবস্থা, এটা অবশ্যই দূর করতে হবে। এই একটি সমস্যা যেটা এই বিজ্ঞ শিক্ষাবিদ বলেছেন, এটা অবশ্যই দূর করা উচিত। তৃতীয়ত আরেকটা রয়েছে, সেটা হচ্ছে শিক্ষকদের যে বিভিন্ন সুযোগ সুবিধা। যেমন বাড়ি ভাড়া শিক্ষকদের দেওয়া হচ্ছে 1,000 টাকা, চিকিৎসা ভাতা দেওয়া হচ্ছে 500 টাকা। 1,000 টাকা দিয়ে বাড়ি ভাড়া বাংলাদেশে নয়, একেবারে গ্রাম পর্যায়ের যে খড়ের ঘর সেটাও কিন্তু 1,000 টাকা একেবারে ভাড়া পাওয়া যায় না। সুতরাং এটাও চরম একটা আহ, অবজ্ঞার একটা জায়গা বলা যেতে পারে। এটা শিক্ষকদের সাথে আসলে একটা তামাশা। এই বিষয়গুলো অবশ্যই দূর করতে হবে। চিকিৎসা ভাতা 500 টাকা, 500 টাকা চিকিৎসা ভাতা সরকারি হসপিটালে গেলেও শুধু টিকিট কেটে ডাক্তার দেখানোটা তো যথেষ্ট নয়। বিভিন্ন ধরনের ওখানে পরীক্ষা নিরীক্ষা থাকে। তারপরে হচ্ছে ঔষধ কিনা, বর্তমানে ঔষধপত্রের যে দাম, এই 500 টাকা দিয়ে চিকিৎসা ভাতা আসলে এগুলো প্রয়োজনে এগুলো বন্ধ করে দেওয়া হোক। কিন্তু এত মানুষকে অপমান করা উচিত না। একজন শিক্ষিত মানুষকে সাপোজ এটা যদিও নেগেটিভ হয়ে যায়, তারপরেও আমি যদি বলি, একজন মানুষকে এখন যদি কেউ 2 টাকা ভিক্ষা দিতে নেয়, তাহলে ভিক্ষুক কিন্তু সেই 2 টাকা নেয় না। অনেক সময় আছে ভিক্ষুক যে ভিক্ষা দেয় তার সাথে রাগারাগি করে, তাকে ধমক দেয় যে আপনি 2 টাকা নিয়ে যান, আর 2 টাকা প্রয়োজন নেই। সুতরাং একজন মানুষকে আমি কোনো একটা সাহায্য দিব দরকার হয়, সেই সাহায্যটা যদি এমন হয় যে তার জন্য সেটা অপমানজনক হয়ে যায়, তো সেই সাহায্য দেওয়ার চেয়ে তাকে সাহায্য না দেওয়াটাই ভালো। সুতরাং এই যে শিক্ষিত মানুষগুলোকে 1,000 টাকা ভারী ভাড়া দিয়ে, যেহেতু এটা এই ধরনের কোনো বাসা বাংলাদেশে নেই, সুতরাং এই 1,000 টাকা প্রয়োজনে দেওয়া বন্ধ করে দেওয়া হোক, অথবা এটাকে একটা সম্মানজনক একটা জায়গায় নিয়ে আসা হোক। চিকিৎসা ভাতাটা প্রয়োজনে বন্ধ করে দেওয়া হোক, অথবা যদি দেওয়া হয় তাহলে অবশ্যই যেন একটা সম্মানজনক একটা স্ট্যান্ডার্ড থাকে। তারপরে হচ্ছে যে উৎসব বোনাস, এই যে উৎসব বোনাসটা গার্মেন্টস সেক্টরেও এখন 100% উৎসব বোনাস দেওয়া হয়, কিন্তু এই শিক্ষকতা পেশায় শিক্ষকদেরকে উৎসব বোনাস কিন্তু 25%, যেটা সেই 20 থেকে 30 বছর আগের উৎসব বোনাস, সেটা এখনও চলমান রয়েছে। তো এই ধরনের যদি সুযোগ সুবিধা থাকে, তাহলে এই পেশায় কখনোই কোনো মেধাবীরা কেউ আসতে চাইবে না। অনেক মেধাবীদেরকে আমি দেখেছি এই পেশায় এসছে, আবার যখন প্রাথমিক বিদ্যালয়ে চাকরি হয়েছে তখন সে প্রাথমিক বিদ্যালয়ে চলে গিয়েছে। আমার পরিচিত ছিল ইংলিশে অনার্স মাস্টার্স করা, সে হাই স্কুলে চাকরি করতো, সেকেন্ডারি স্কুলে। যখন প্রাথমিক বিদ্যালয়ে তার চাকরি হয়েছে সেখানে সে চলে গেছে। একজন ইংলিশে অনার্স মাস্টার্স করা মানুষ প্রাথমিক বিদ্যালয়ে পড়ানোর মতো সেই ধরনের কিন্তু কোনো কিছু নেই, তারপরেও সে ওখানে গিয়েছে। কারণ সে জানে যে এখানে সুযোগ সুবিধা বেশি রয়েছে সরকারি চাকরি, সেজন্য। যে সরকারি চাকরিটা হচ্ছে সোনার হরিণ। সুতরাং এই বিজ্ঞ শিক্ষাবিদ যেটা বলেছেন যে শিক্ষকদেরকে এই পেশায় যদি মেধাবীদেরকে আনতে হয়, এমন অ্যাট্রাকটিভভাবে এই পেশাটাকে গড়ে তুলতে হবে যেন প্রত্যেকটা মানুষ চাকরি বলতে যদি কেউ বলে কেউ যদি জিজ্ঞেস করে যে তুমি কোন ধরনের চাকরি করতে চাও, এইম ইন লাইফ সম্পর্কে যদি কাউকে জিজ্ঞেস করা হয়, সে যেন সর্বপ্রথমে এইম ইন লাইফ বললেই বুঝবে আই ওয়ান্ট টু বি টিচার, আই উড লাইক টু টেক টিচিং অ্যাজ মাই প্রফেশন। এই পর্যায়ে নিয়ে যাওয়া উচিত বাংলাদেশকে, এখনই এটা নিয়ে ভাবতে হবে। এছাড়া শিক্ষকদের প্রশিক্ষণের ব্যাপারেও অনেক সমস্যা রয়েছে। পর্যাপ্ত প্রশিক্ষণও নেই। নতুন একটা কারিকুলাম আসলে বছরে একবার প্রশিক্ষণ দেওয়া হয়, আর কোনো প্রশিক্ষণের নাম নেই। বছরে একাধিকবার প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। আজকে আমরা যে নতুন শিক্ষক নিয়োগের যে কারিকুলামের বা নতুন যে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানলাম, আশা করছি শিক্ষকদের সোনালী যে ভবিষ্যৎ সেটা তৈরি হবে, শিক্ষকদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, সেই আশা রাখছি। সেই আশা রাখতেই পারি এবং সৃষ্টিকর্তার কাছে সেই প্রার্থনা করব যেন শিক্ষকদের সকল সমস্যা, সকল বৈষম্য দূর করে শিক্ষকদের যেন একটা মান সম্মান ইজ্জত নিয়ে সমাজে যাতে শিক্ষকরা বেঁচে থাকতে পারে, শিক্ষকরা যেন তার পেশায় সঠিকভাবে মনোনিবেশ করতে পারে, সেই পদ্ধতি বা সেই প্রক্রিয়া যেন বাংলাদেশ সরকার চালু করে। সেই পদ্ধতি চালু করার মতো যেন ঈমান, আমল এবং
তৌফিক যেন সরকারকে দেওয়া হয়, শিক্ষা মন্ত্রণালয়কে, শিক্ষামন্ত্রীকে যেন সেই তৌফিক আল্লাহ দান করে, সেই প্রার্থনা করে, সেই দোয়া রেখে আজকে আলোচনা এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমাদের সাথে থাকার জন্য অবশ্যই ভিডিওটি বেশি বেশি অন্যদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ।